আজকে আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে ক্লাস 11-এর ছায়াবইতে যেসব অঙ্কগুলি আছে সেগুলিকে নিয়ে আমরা আলোচনা করব। এর আগের 3টি ভিডিওতে আমি 30 পর্যন্ত এমসিকিউগুলি করিয়েছি। আজকে আমি 30-এর পর এমসিকিউগুলি করাবো। ঠিক আছে? তো 30-এর পর যে এমসিকিউগুলি করানোর আগে তোমাদেরকে একটু আগে আমি রকেট মোশনে নিয়ে যে সূত্রগুলি প্রয়োজন হয় সেগুলিকে নিয়ে আমি একটু বলি। ঠিক আছে? তাহলে তোমাদের অঙ্কগুলি করার সময় সুবিধা হবে। ঠিক আছে? তাহলে দেখো, এখানে প্রথম নোটবুক দিয়ে আমি লিখে দিয়েছি যে বলের মানটা হয় সেই বলের মানটা কত হয় রকেট মোশনের ক্ষেত্রে এফ সমান এম ডিভি বাই ডিটি সমান মাইনাস ইউ ডিএম বাই ডিটি। যেখানে এম ডিভি বাই ডিটি মানে কোনটা, এ এম ডিভি বাই ডিটি মানে হচ্ছে কত, যে এই যে এফ সমান এম এ, ঠিক আছে, এ ত্বরণ নিয়ে উঠছে, তাই এফ সমান কত এম এ, আর এ সমান কি হয় ডিভি বাই ডিটি। আর এই যে মাইনাস ইউ বাই ডিএম বাই ডিটি সেটা কোনটা, এই যে পিছনের দিকে যে গ্যাস নির্গত হচ্ছে, যে ডিএম ভরের গ্যাস ডিটি সময় ধরে নির্গত হচ্ছে, তার জন্য কি হয়েছে ইউডিএম বাই ডিটি। ঠিক আছে? এই যে মাইনাস মাইনাস চিহ্নটির অর্থ হলো কি, যে সময়ের সাথে সাথে ভরটা কি হয়েছে হ্রাস পাচ্ছে, তাই কি হয়েছে মাইনাস চিহ্নটি ইউজ হয়েছে। বুঝতে পারছো? ঠিক আছে, এটা আমরা প্রমাণ করার পর এই সমীকরণটি আসে। ঠিক, তাহলে দেখো এখানে আমি এফ সমান কি বসাতে পারি এম এ। এফ সমান যখন আমরা এম এ বসালাম তখন আমি এখান থেকে ত্বরণের সমীকরণটি পেয়ে যাব। যদি তোমাদেরকে ত্বরণ বের করতে বলা হয় কখনো কখনো অঙ্কতে, তাহলে আমরা এই সমীকরণটি ইউজ করব। এর সমান কত, ইউ মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি। আর রকেটের উপর প্রযুক্ত ঘাত কত, এই যে ঘাত, এই যে ইউ ডিএম বাই ডিটি, এই যে পিছনের দিকে নির্গত হচ্ছে তাই কি হয়েছে মাইনাসটি হয়েছে। আর আমরা মনে করি, আমরা এটাও বলতে পারি যে মনে করো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যদি কোনো কোনো এদিকে যায় আর তার পিছন দিকেও তো একটা আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ক্রিয়া হবে, তাই সেদিক হিসাবেও আমরা কি বলতে পারি মাইনাসটা বলতে পারি। ঠিক আছে, তাহলে ইউ ডিএম বাই ডিটি যেটা কোনটা, রকেটের উপর যে প্রযুক্ত ঘাত, যে কত ঘাত প্রয়োগ করছে তবে সে রকেটটা কি হচ্ছে উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ইউ বাই ডিএম বাই ডিটি সেটা হচ্ছে কত রকেটের উপর প্রযুক্ত ঘাত। এখানে একটা বিষয় হলো যে আমরা যে মাইনাসটি ইউজ করেছি, সিম্বল ইউজ করেছি, যদি আমরা সিম্বল নাও ইউজ করি তার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কিন্তু সিম্বল ইউজ করার অর্থ হলো যে আমরা অ্যাকচুয়ালি বোঝাতে চাই কি, যে সেটা কি হচ্ছে, যে কমছে তো কমছে তার জন্য কি হয়েছে সেটা মাইনাস দিচ্ছি, সেটা আমরা বোঝানোর জন্য কি হয়েছে এখানে মাইনাসটি ইউজ করেছি। আর এখানে মাইনাস ইউজ করেছি তার মানে যখন আমরা অঙ্ক করব তখনও কি হবে, যদি কোথাও আমার বেগের মান দেওয়া থাকে মনে করো 1000 মিটার পার সেকেন্ড, তখনও আমরা কি লিখবো ভি সমান মাইনাস 1000 মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা সমীকরণে মাইনাস সিম্বলটি ইউজ করেছি। আর যদি মনে করো এখানে আমরা মাইনাস সিম্বলটি ইউজ না করি, তাহলে মনে করো ওখানে বেগের মান দেওয়া আছে 1000 মিটার পার সেকেন্ড, আমরা কত লিখবো সেই 1000 মিটার পার সেকেন্ডে লিখবো। জিনিসটা সে আলটিমেটলি একই হচ্ছে, কোনো কোনো বইয়ে অঙ্ক করার সময় মাইনাসটি ইউজ করা হয়, আবার কোনো কোনো সময় ইউজ করা হয় না। তো আমি তাই ক্লারিফিকেশনের জন্য তোমাদেরকে জানাই দিই কি, যে মাইনাসটি যদি তোমরা এখানে সমীকরণে ইউজ করো অঙ্ক করার সময়, তাহলে যখন কোয়েশ্চেনে তোমরা দেখবে যে বেগটা এত বেগে নিচের দিকে থ্রাস্টটা ফেলছে, ঠিক আছে, তখন তোমরা মাইনাস ইউজ করবে বেগটা। ঠিক আছে, এরপর দেখো এখানে আরেকটা জিনিস, যে অভিকর্ষের প্রভাব নেই এখানে, তাই শুধুমাত্র এই থ্রাস্ট ফোর্স যেটা এখানে ফেলছে ইউ ডিএম বাই ডিটি, সেটাই শুধুমাত্র কি হয়েছে হয়েছে। যদি মনে করো এমজিটা কাজ করে তাহলে সেক্ষেত্রে কি হবে একটা এমজি হবে, মানে নিচের দিকে টোটাল দুটা বল কাজ করছে, কি একটা ইউডিএম বাই ডিটি আর একটা কত এমজি। ঠিক আছে, তারপরে আরেকটা সূত্র কি, যে রকেটের প্রাথমিক ভর এম নট এবং জ্বালানি দহনের হার কত ডিএম বাই ডিটি, মানে কি হারে জ্বালানিটা হচ্ছে কত ডিএম বাই ডিটি, একক সময়ে ডিএম পরিমাণ নষ্ট হচ্ছে হলে টি সময় পরে রকেটের ভর কত, মনে করো আগে ভর ছিল এম নট, ঠিক আছে, আর টি সময় পরে কত হবে, তাহলে ডিএম বাই ডিটি ইন্টু কত টি, এতটা বাদ যাচ্ছে। দেখো ভরের সঙ্গে ভরের বিয়োগ হবে তবেই তো এম হবে, তাই ডিএম বাই ডিটি ইন্টু টি, মানে টি এ টি যদি কেটে যায় তাহলে সে এমই বাড়ছে, তাই এম এম নট মাইনাস এম মানে একটা ভরেরই বিয়োগ ফল, তবেই কি হচ্ছে ভর হচ্ছে। ঠিক আছে, তাই কত সময় ধরে মনে করো 100 গ্রাম ভর পার সেকেন্ডে 100 গ্রাম ভর কি হচ্ছে নষ্ট হচ্ছে। তো কত সেকেন্ডে নষ্ট হচ্ছে, যদি মনে করো 10 সেকেন্ড হলো তাহলে আমরা কি বলতে পারি 100 গ্রাম ইন্টু 10,
তাই কি হয়েছে, টি গুণ হয়েছে। যে কত সেকেন্ড, টি সময় পরে, টি সময় পরে মানে 10 সেকেন্ড পরে কতটা হবে, তো 10 সেকেন্ড পরে মনে করো আগে ছিল 600 গ্রাম, তো 10 সেকেন্ড 600 গ্রাম, আর প্রত্যেক সেকেন্ডে 10 গ্রাম নষ্ট হচ্ছে, তাহলে প্রত্যেক সেকেন্ডে যদি 10 গ্রাম নষ্ট হয়, তো যদি 5 সেকেন্ড পর বলা হয় তাহলে 10 ইন্টু কত 5, তাহলে এতটা নষ্ট হচ্ছে 50, ঠিক না? তাহলে দেখো এরপরে আমরা কোয়েশ্চেন গুলোতে আসি, ঠিক আছে? তাহলে দেখো 31 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, একটি রকেট 100 গ্রাম পার হারে জ্বালানি খরচা করে, ঠিক আছে? তাহলে জ্বালানি খরচা করে কত, 100 গ্রাম পার কেজি পার সেকেন্ড হারে। তো 100 কেজি পার সেকেন্ড হারে মানে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে ডিএম বাই ডিটি, ভর বাই সময় দেওয়া আছে কত, 100 কেজি পার সেকেন্ড, ঠিক আছে? এরপর কি দেওয়া আছে, যে নির্গত গ্যাসের বেগ হয় কত, ভিটা দেওয়া আছে কত, 5 × 10⁻⁴ কত 4 মিটার পার সেকেন্ড। এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা সমীকরণে মাইনাস লিখ, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানেও মাইনাস লিখব। আর যদি আমরা সমীকরণে মাইনাস না নিই তাহলে এখানে আমরা কি করব, মাইনাস নিব না, ঠিক আছে? তাই আমরা এখানে মান নিয়েই করছি। তাহলে এফ সমান কি হয়, সূত্রটা কি বলা হয়েছে, অভিকর্ষ বলকে উপেক্ষা করলে রকেটের উপর পরিমাণ ঘাত বল অনুভব করে তা হলো। তো এখনই আমরা বললাম যে ঘাত বল সেক্ষেত্রে কি হয়, এফ সমান এম ইউ ডিএম বাই ডিটি, ঠিক আছে? তাহলে ইউটা কত, ইউটা দেওয়া আছে কত, 5 × 10⁻⁴ কত 4 মিটার পার সেকেন্ড। তো এখানে তো মান বসাচ্ছি আমরা, তাহলে ডিএম বাই ডিটির মান কত হচ্ছে 100, তাহলে কত হবে 5 × 10⁻⁴ কত 6, এত নিউটন। তাহলে দেখো এখানে আমরা ভি লিখেছি, এখানে আমরা ইউ লিখতে পারি, কোনো কোনো জায়গায় ভিও লেখা থাকবে, কোনো কোনো জায়গায় ইউ লেখা থাকবে। এখানে ইউটার মানে কি হচ্ছে, ইউটার মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে? যে এই যে কোনো একটা এম ভরের বস্তু যে রিলেটিভ ভেলোসিটি কার সাপেক্ষে, রকেটের সাপেক্ষে, তাই আমরা এখানে কি লিখছি, ইউ দিয়ে লিখিয়ে দিই আমরা, ঠিক তো? তাহলে ইউ সমান কত, 5 × 10⁻⁴ মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে আমার, অপশন বি, না অপশন সি এর তো অপশন নেই। 31 নম্বর কোয়েশ্চেন, ও টাইপিং মিস্টেক আছে, এখানে 5 হবে না, এটা কত হবে 6, ঠিক আছে? এটা কত হবে 6, 5 × 10⁻⁶ হবে অ্যান্সার, হ্যাঁ? এখানে টাইপিং মিস্টেক ছিল, টাইপ করার সময় 10⁵ হয়ে গেছিল, ঠিক আছে? ওটা কত হবে, 5 × 10⁻⁶ হবে। এরপর দেখো 32 নম্বর কোয়েশ্চেন, একটি অভিকর্ষজ মুক্ত স্থানে এম ভরের একটি ব্যক্তি মেঝে থেকে এই উচ্চতায় আছে, ঠিক আছে? ব্যক্তিটি এম ভরের একটি বলকে নিচের দিকে ইউ বেগে ছুড়ে দিল, ঠিক আছে? বলটি যখন মেঝেতে পৌঁছালো তখন মেঝে থেকে লোকটির দূরত্ব কত হবে? দেখো ইন্টারেস্টিং জিনিস, মনে করো অভিকর্ষ, যখন অভিকর্ষ বল কাজ করছে না, তাই লোকটি এখানে আছে, তাহলে এখানেই থেকে যাবে। কিন্তু প্রবলেমটা কি হলো, যে যখন লোকটি ভূমিতে একটি বলকে ছুড়ে দেবে তখন কি হবে, যে লোকটি যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যদি এদিকে একটা বেগ হয়, তাহলে লোকটির বেগ কোন দিকে হবে, এদিকে হবে। কারণ মনে করো যদি বন্দুক থেকে একটি গুলি এদিকে ছোড়া হয়, তাহলে বন্দুকটার বেগ কোন দিকে হয়, এদিকে হয়। তেমনি যখন লোকটি এদিকে ছুড়ে দেবে, যেহেতু অভিকর্ষ বল কাজ করছে না নিচে, তাই লোকটির গতি কোন দিকে হবে, পিছনের দিকে। তো যে সময়ে পাথরটি বা বলটি এখানে পড়বে ঠিক সেই সময় লোকটি কি হবে, পিছনের দিকে যাবে। কিন্তু ব্যাপার হলো যে তোমরা বলবে তাহলে এই যদি এই যে উচ্চতা পর্যন্ত নামে বলটি, তাহলে সেও তো এই উচ্চতা পর্যন্তই যাবে না। ব্যাপার হচ্ছে কি, যে এর ভরের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? যে ভরের উপর ডিপেন্ড করছে সে কতটা পিছু হবে। কেন কেন কি মনে করো একটি বন্দুক যখন বন্দুক দিয়ে যখন গুলি মারা হয়, তখন কি হয়, গুলিটা যত বেগে যায় ঠিক তত বেগে কি বন্দুকটা পেছনের দিকে আসে না, কারণ বন্দুকটার কি ভরটা কি থাকে, বেশি থাকে, ঠিক আছে? তাই আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে বের করব যে লোকটি, এই যে লোকটি কি করবে, প্রথমে আমরা কি বলি যে নিচের দিকে যখন বলটা ফেলছে তখন লোকটি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি হবে, উপরের দিকে যাবে, ঠিক? তাহলে আমরা প্রথমে বলতে পারি কি, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে
ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, ঠিক আছে, কি বলবো, বলটি ছোড়ার আগে মোট ভরবেগ কত, 0, আর বলটি ছোড়ার পরে মোট ভরবেগ m ইন্টু ইউ প্লাস কত, বড় M ইন্টু কত, ভি। ঠিক আছে, এই যে লোকটির ভর সেটিকে আমরা বললাম বড় M, আর যে বলটি ফেলা হয়েছে সেটি কত বটে, ছোট M। কত বেগে ফেলা হয়েছে, ইউ বেগে। ঠিক, তাহলে ছোট M ইন্টু ইউ এবং বড় M ইন্টু কি কত, ভি। তাহলে আমরা এখানে বলতে পারি ভি সমান কত, মাইনাস M বাই বড় M ইন্টু কত, ইউ। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি বের করবো, এরপরে যে কত সময় লেগেছে তার নিচে নামতে, যে সময়টায় সে এখানে নামবে ঠিক সে সময় এদিকটা কতটা যাবে। ঠিক, তাহলে আমরা প্রথমে বের করি, এখানে আমরা বের করব কি, যে এস সমান ইউটি প্লাস 1/2 এর টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এস মানে উচ্চতা, এইচ সমান কত, ইউটি প্লাস ত্বরণ যেহেতু নেই তাই কত হবে, 0, যেহেতু অভিকর্ষ ত্বরণ তো নেই, জিটি স্কোয়ার হতো, এখানে তো এটি স্কোয়ার হতো না, জিটি স্কোয়ার হতো, তো জি জি বলতে কত, 0 তো এখানে। আমরা তাহলে এখানে লিখতে পারি যেহেতু কি বলে, জি সমান কি আমাদের 0। ঠিক, তাহলে টি সমান কত হবে, টি সমান হবে এইচ বাই ইউ, মানে নিচের দিকে নামতে তার কত সময় লাগবে, এইচ বাই ইউ। সেই এইচ বাই ইউ সময়ে লোকটি উপর দিকে কতটা যাবে সেটি আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা এরপরে বের করব, 1 মিনিট, তাহলে আমরা বের করব এইচ ডেস সমান, তাহলে এইচ ডেস সমান আমরা কি বলতে পারি, ভি ইন্টু টি। ঠিক আছে, সরণ সমান কি, বেগ ইন্টু সময়, সরণ কতটা হচ্ছে, এই লোকটির সরণ কতটা হচ্ছে, এইচ ডেস সমান কি এর বেগ ইন্টু কতটা সময়, টি সময়। আমরা জানি বেগ সমান কি সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে সরণ সমান কি হচ্ছে, বেগ ইন্টু সময়। তাহলে এইচ ডেস সমান কত হচ্ছে, ভি, ভি বলতে কত, এম বাই বড় এম ইন্টু কত, ইউ, আর টি এর মান কত হচ্ছে, এইচ বাই ইউ। তোমরা বলো মাইনাসটা কোথায় গেল, মাইনাসটা নিলাম না, মানটা নিয়েছি আমরা। ঠিক আছে, এখানে আমি একটা পেজ নিয়ে নিই, এই পেজটা কপি করলাম। ঠিক আছে, হুম, তাহলে আমরা কি বলতে পারি, এইচ ডেস এর মানটা কত বের হবে, দেখো যদি আমি এখানে কেটে দিই, এখানে যদি আমি ইউ ইউ কেটে দিলাম তাহলে কত হচ্ছে, এম এইচ বাই বড় এম, তাহলে হচ্ছে কত, এম এইচ বাই বড় এম। ঠিক আছে, এরপর কি কোশ্চেন বলা আছে, দেখো এইচ ডেস এর মান পেয়ে গেলাম আমরা, এই এইচ ডেস এর মান পেয়ে গেলাম, আর এই এইচ এর মান আমরা জানি এইচ প্লাস কত, এইচ ডেস, কারণ লোকটি এখানে উঠে গেছে। ঠিক আছে, যখন বলটা এখানে পৌঁছালো তখন লোকটি এখানে উঠে গেছে। এখন কি বলা হয়েছে কোশ্চেনটিতে, যে বলটি যখন মেঝেতে পৌঁছালো তখন মেঝে থেকে লোকটির দূরত্ব কত হবে, লোকটি তো এখানে পৌঁছে গেছে আর বলটি এখানে পৌঁছে গেছে, টোটাল দূরত্ব কত হবে, এইচ প্লাস কত হবে, এইচ ডেস। তাহলে আমি বলতে পারি কি, যে লোকটি যখন, বলটি যখন মেঝেতে পৌঁছালো তখন মেঝে থেকে লোকটির দূরত্ব, মেঝে থেকে থেকে লোকটির দূরত্ব, লোকটির দূরত্ব কত হবে, লোকটির দূরত্ব হবে এইচ প্লাস এইচ ডেস। ঠিক আছে, তাহলে এইচ প্লাস এইচ ডেস বলতে কত, এম এইচ বাই বড় এম। ঠিক আছে, তাহলে এইচ কমন নিয়ে নিলাম, 1 প্লাস ছোট এম বাই বড় এম, তাহলে 1 প্লাস কত, ছোট এম বাই বড় এম। তাহলে অপশন হচ্ছে আমার কি, এ, এইচ ইন্টু 1 প্লাস ছোট এম বাই বড় এম। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন।
দেখো 31 থেকে তোমাদের যা যা অঙ্ক আছে 40 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর অঙ্কগুলি খুবই ভালো অঙ্ক, কনসেপচুয়াল। ঠিক আছে, তাহলে ভালো করে তোমরা অঙ্কগুলি করবে। তারপর দেখো কি বলা হয়েছে, একটি অনুভূমিক তলে উল্লম্বভাবে অবিরত সিসারগুলি পড়ছে, প্রতিটি সিসারগুলির ভর কেজি এবং তলটির সংস্পর্শ করার মুহূর্তে বেগ ইউ মিটার পার সেকেন্ড। আচ্ছা, দেখো অনেকগুলি সিসারগুলি আছে, প্রত্যেকটি গুলির ভর কত কত বেগে পড়ছে, ইউ বেগে পড়ছে। তাহলে আমি বলতে পারি কি প্রাথমিক ভরবেগ, কি বলতে পারি, প্রাথমিক ভরবেগ কত, পি আই, আই মানে ইনিশিয়াল, সমান কত হচ্ছে জিরো, সরি জিরো কেমন, প্রাথমিক ভরবেগ তো ইউ বেগ নিয়ে পড়ছে, তার মানে কত এম ইউ, আর যেহেতু এন সংখ্যক পড়ছে তাই কত হবে এন ইন্টু এম ইউ। তারপর কি হবে অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ পিএফ সমান কত হবে, দেখো যখন পড়ে গেল তখন স্থির হয়ে গেল, স্থির হয়ে গেল মানে অন্তিম ভরবেগ শূন্য। তাহলে আমরা জানি প্রযুক্ত বল কত হবে, তাহলে এফ সমান ভরবেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন বাই সময়, তাহলে প্রতি সেকেন্ডের কথা বলা হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কত জিরো, আর একটা হচ্ছে এনএমইউ মানে এনএমইউ বাই টি, টি বলতে কত 1 সেকেন্ড, তাহলে এফ সমান কত হবে এন এম ইউ, বলের একক নিউটন। ঠিক আছে, নিউটনটা আমি আলাদা কালার দিয়ে দিই যাতে করে বুঝতে সুবিধা। ঠিক, এত নিউটন, তাহলে হচ্ছে কোনটা বি অপশন, এটা নিউটন একক, এটা এন নয়, এটা এককটা নিউটন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এম ভরের একটি বস্তুকে একটি অনুভূমিক ঘর্ষণহীন তল বরাবর এম ভর বিশিষ্ট একটি দড়ির সাহায্যে টানা হচ্ছে। দেখো জিনিসটি কি হচ্ছে যে এই যে দড়ি, এটাকে দড়ি বলছি আমরা, এই যে দড়িটির ভরও দেওয়া আছে কত এম, আগে আমরা যেগুলো করতাম অঙ্ক সেগুলোতে দড়ির ভর দেওয়া থাকতো না, এখানে কিন্তু বলা আছে দড়ির ভর কত এম, আর যে বস্তুটিকে টানা হচ্ছে তার ভর কত হচ্ছে বড় এম। ঠিক আছে, যদি দড়িটির মুক্ত প্রান্ত পি বল প্রয়োগ করা হয় তবে দড়ি দ্বারা প্রযুক্ত বল কত হবে, দড়ি দ্বারা প্রযুক্ত বল। তো দেখো যখন আমি দড়িটির ভর যেহেতু আছে একটি, তাই আমরা এটিকে একটি আলাদাভাবে বস্তু হিসাবে ভাবতে পারি আমরা, যে বস্তুটি অ্যাটাচ আছে। যেমন মনে করো আমরা একটা বড় বড় অঙ্কগুলো করেছি এর আগের ভিডিওতে, তোমরা লক্ষ্য করবে যে মনে করো এটি একটি বড় এম, এটি একটি ছোট এম, আর এদেরকে বল দিয়ে টানা হচ্ছে। তো যখন মনে করো পি বল দিয়ে টানা হবে, মনে করো এটা দড়ি, তো পি বল দিয়ে যখন টানা হবে তো পি তো দুজনকেই টানছে, এম কো টানছে এবং বড় এম কো টানছে এবং ছোট এম কো টানছে। তাই আমরা প্রথমে কি বলতে পারি যে পি এর ক্ষেত্রে যা বল, ঠিক আছে, পি বলতে দুটি দুটোকেই টানছে, ঠিক কি না, তাহলে পি বলটি দুটি ভরকেই টানছে, তাহলে আমরা বলতে পারি পি সমান দুটি ভর বলতে কত এম প্লাস এম ইন্টু এ, তাহলে এ সমান কত হবে বড় এম, সরি পি বাই কত বড় এম প্লাস ছোট এম। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে কোয়েশ্চেন দেখো, বলছি যদি দড়িটির মুক্ত প্রান্ত পি বল প্রয়োগ করা হয় তাহলে দড়ি দ্বারা প্রযুক্ত বল কত, দড়ি মানে শুধুমাত্র দড়ি কত বল টানছে, যেমন মনে করো এই যে বড় বস্তু, তাহলে মনে করো যদি এ হচ্ছে আমার এফ, ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এই বস্তুটিকে একটি বল দিচ্ছে, এই বস্তুটিকে একটি বল দিচ্ছে, তাহলে শুধুমাত্র এই বস্তুটি যখন মনে করো টোটালটা ঠেলা হচ্ছে টোটাল, তখন দুটিকে ঠেলা হচ্ছে, দুটিকেই। আর যখন শুধুমাত্র এই বস্তুটি কতটা দেবে, তখন শুধুমাত্র কি হবে এই বস্তুটি যদি সে একজনই আছে, আগের দিকে কি আছে আর কেউ নেই। ঠিক আছে, তাহলে শুধুমাত্র দড়ি কাকে টানবে, ঠিক আছে, দড়ি দ্বারা প্রযুক্ত বল, দড়িটি শুধুমাত্র একজনকেই টানছে, পি বল দুজনকে টানছিল দড়িকেও আর এম ভরকেও, তাহলে শুধুমাত্র দড়ি কাকে টানবে, শুধু এম ভরের বস্তুটিকে। তাহলে আমরা কি বলতে পারি যে ত্বরণ সৃষ্টি হচ্ছে এফ সমান কত এম এ, এম বলতে কোন এম, বড় এম বড় বস্তুটাকে টানছে, তাহলে বড় এম এ, তাহলে বড় এম এ মান কত, এর মান কত পি বাই বড় এম প্লাস ছোট এম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এমপি বাই
কত আছে এমপি বাই এম প্লাস এম। ঠিক আছে, দেখো তাহলে কত আছে এমপি বাই এইটা, না না না, পি বড় এম তো এইটা, তাহলে অপশন কত হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝেছো অঙ্কটি। যদি মনে করো পি বল বলতো, যে পি বল মানে মুক্ত প্রান্তটি ক্ষেত্রে কি হবে, তাহলে আমাদের এটাই হতো ত্বরণটা। ঠিক আছে, আর যেহেতু বলা হয়েছে কি এখানে যে দড়িটি কত বল দিয়ে টানবে, তাহলে দড়িটি শুধুমাত্র দড়িটি কাকে, একজনকে টানছে, তাই এফ সমান কত এম এ। এফ সমান কত, এই যে এফ দড়িটি যে টানছে সেই এফ সমান কত এম এ। তা ত্বরণ কি সেম হবে? হ্যাঁ অবশ্যই, যেহেতু এটা অ্যাটাচ আছে তাই এর একসাথে টানতে গেলেও যা ত্বরণ হবে, একটিকে টানতে গেলেও সে একই ত্বরণ হবে, শুধুমাত্র দেখানো হচ্ছে কি যে এ কতটা টানছে। টোটালটা টানছে পুরোটা দুটি ভরের বস্তুটিকে, কিন্তু এ কতটা টানছে, মানে এই যে এফ বল কতটা টানছে মানে দড়িটি। ঠিক আছে, আমি স্পেশাল ভাবে একটি ভিডিও বানিয়েছিলাম ব্লক প্রবলেমের জন্যই। ঠিক আছে, তাহলে তোমরা একবার দেখে নিও, ওখানে আমি বিস্তারভাবে ব্লক প্রবলেমগুলিকে বুঝিয়েছি, এরকম ব্লক প্রবলেমগুলিকে তিনটি, দুটি, দুটির ক্ষেত্রে কি হবে, তিনটির ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, দেখো তাহলে 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে যে 0.2 কেজি ভরের একটি বলকে হাতে ধরে উল্লম্বভাবে ঊর্ধ্বে ছড়া হলো। ঠিক আছে, তাহলে দেখো কি বলা হয়েছে, 0.2 কেজি ভরের মানে যে ভরের যে পাথরটির ভর কত 0.2 কেজি, ঊর্ধ্বে ছড়ানো মানে উপর দিকে ছড়া হচ্ছে, মানে এখান থেকে উপর দিকে ছড়া হচ্ছে। কি বলা হয়, যদি বলটির ছোড়ার সময় হাতের সরণ 0.2 মিটার হয়। যে দেখো হাতটা তো আর ডাইরেক্টলি কোনো পাথরকে আমরা এখান থেকে ছুটতে পারি না, আমরা প্রথমে গতি নিয়ে যাই এখান থেকে এখানে, তো সেই সরণটা কত বলছে 0.2 মিটার। দেখো প্রত্যেকটি অঙ্কেতেই প্রত্যেকবারই যখন আমরা ম্যাথ করি তখন কি হয়, এই যে হাতের সরণটি বলা থাকে না, ডাইরেক্টলি যেখান থেকে ছোড়া হয় সেটি বলা থাকে। এখানে আমাদের কি বলা হয়েছে, হাতের সরণটাও বলা আছে যে যেখান থেকে আমরা শুরু করেছি ছুড়তে, সেখান থেকে ছাড়া পর্যন্ত হাতের সরণ কত 0.2 মিটার। এরপর বলটি আরো 2 মিটার উচ্চতা লাভ করে। ঠিক আছে, তাহলে হাত দ্বারা বলটির ওপর প্রযুক্ত বলের মান কত হবে। ঠিক আছে, তাহলে হাত দ্বারা বলটির ওপর প্রযুক্ত বলের মান কত হবে। ঠিক আছে, তাহলে তাহলে দেখো আমরা কি বলতে পারি, কি কি দেওয়া আছে আমাদের কাছে। তাহলে টোটাল কত দূরত্ব যাচ্ছে, যে এখান থেকে এখানে গেল একটা এবং এখান থেকে এখানে গেল একটা, তাহলে টোটাল এইচ একটা, দেখো এখান থেকে আমি বলতে পারি এটা কার মান, এটার মান বলতে পারি আমি H1 এর মান, আর এটা কার মান বলতে পারি H2 এর মান বলতে পারি। ঠিক আছে, তাহলে টোটাল দূরত্বটা কত আছে H, তাহলে H এর মান কত হতে পারে, H এর মান কত হবে H1 প্লাস কত H2। ঠিক আছে, এরপর দেখো আমরা কি বলতে পারি, কি কি দেওয়া আছে, দেখো ভর দেওয়া আছে, বল এর ভর, ঠিক আছে, কত আছে 0.2 কেজি। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে, হাত থেকে যে সরণ, এই যে 1 এর মান, তোমরা কি লিখবে, যে ছোড়ার সময় হাতের সরণ লিখবে, কি লিখবে, হাতের সরণ H1 সমান 0.2 মিটার। ঠিক আছে, আর তারপর কি বলবে তোমরা, যে H2 যেটা হাত থেকে যখন ছাড়ছে সেই সময় সরণ H2 সমান কত হচ্ছে 2 মিটার। তার টোটাল H সমান কত হবে, H1 প্লাস কত হবে H2, তাহলে H সমান কত হবে 2 প্লাস 0.2, তাহলে কত হবে 2 মিটার। ঠিক আছে, এরপর কি বলা আছে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা আমরা জানি যে এই সরণটা কত বটে, এই সরণটা কত 0.2 মিটার হাতের সরণের এখানে, আর ছড়ার পর এটা। ঠিক আছে, তাহলে আমরা বের করব, ঠিক আছে, যে কি পরিমাণ কার্য করতে হয়েছে আমাকে, প্রযুক্ত বলের মান। তো দেখো কার্য সমান কি হয়, দেখো আমরা একটা জিনিস জানি স্থিতিশক্তি, যে কোনো একটি বস্তুকে যদি আমি নিচ থেকে উপরে নিয়ে যাই তাহলে তার কি হয়, স্থিতিশক্তির পরিবর্তন হয়। ঠিক আছে, স্থিতিশক্তি কি হয়, বৃদ্ধি হয়। সেই স্থিতিশক্তির মান কত mgh, যদি এই উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যেহেতু অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে, কত বিরুদ্ধে যাচ্ছে mgর বিরুদ্ধে যাচ্ছে, তাই কত হবে mgh। কার্যক্ষমতা চ্যাপ্টারে তোমাদের এটি আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, যে কার্য W সমান কি হয় mgh, যেটা আমরা স্থির শক্তি বলি, যেটাকে W দিয়েও লেখা হয়, কারণ যে পরিমাণ কার্য করা হয় সেই কার্যটাই তো স্থির শক্তি। তাহলে আমরা কি বলবো, F ডট S কার্য সমান কি, বল ইন্টু সরণ সমান কত mgh। তাহলে F সমান কত হবে mgh বাই কত S।
ঠিক আছে, তাহলে এম বলতে কত বুঝি আমরা 0.2, জি বলতে কত 10 দেওয়া আছে, আর এইচ বলতে কত 2.2, কত টোটাল উচ্চতা কত 2.2, আর সরণ এস মানে কি সরণ, সরণ বলতে কতটা সরণ, এই যে হাতের সরণ বলা আছে কতটা 0.2। ঠিক আছে, তাহলে 0.2। ঠিক আছে, তাহলে আমার কত বের হবে, এটা 0.2 0.2 কেটে গেল, তার মানে বের হবে কত 22 নিউটন, 22 নিউটন। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে আমার কত 22 নিউটন। ঠিক আছে, এই মেথডেই তোমাদের অঙ্কটি কি হবে, খুব সুবিধা হবে এবং সহজ হবে। ঠিক আছে, তারপর দেখো 36 নম্বর। 36 নম্বরে কি বলা হয়েছে, যে একটি হালকা স্প্রিং স্প্রিং তুলাকে অপর একটি হালকা স্প্রিং তুলার আংটা থেকে ঝোলানো আছে। ঠিক আছে, এম ভরের একটি বস্তু দ্বিতীয় একটি দ্বিতীয় একটি এম ভরের একটি বস্তু দ্বিতীয় স্প্রিং তুলা থেকে ঝোলানো হলো, তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। দেখো, প্রথম কথা হলো যে এরকমের এই টাইপের যে ম্যাথ, স্প্রিং এর যে ম্যাথ, সেই ম্যাথ তোমাদের কোথায় আছে, সেই ম্যাথ তোমাদের আছে স্থিতিশক্তি চ্যাপ্টার। ঠিক আছে, তো এখানে আমরা সেইভাবেও সেটাকে এক্সপ্লেন করতে পারি টান দিয়ে। ঠিক আছে, তো স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, দেখো তোমরা শ্রেণী সমবায় পড়েছো রোদের, সেক্ষেত্রে কি হয় যে একটি রোধ থাকে, আর একটি রোধকে শ্রেণী সমবায়ে লাগানো হয়, দুই রোধের মধ্যে প্রবাহ মাত্রা কি যায়, একই যায়। তো সেম তেমনি কি হয়, দুটি স্প্রিং কে লাগানো হয়েছে একসাথে। ঠিক আছে, সেটা কি সমবায় লাগানো হয়েছে, শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায় লাগালে কি হবে, দেখো এই স্প্রিংটি মাসলেস এবং এই স্প্রিংটিও মাসলেস, মানে ভরহীন। বলা আছে খুব হালকা, মানে এখানে কি ধরা হয়েছে, এগুলোকে ভরহীন ভাবে ধরা হয়। ঠিক আছে, তাহলে এই যে এম ভরের বস্তুটি ঝুলছে, মানে কত নিচের দিকে এমজি। ঠিক আছে, তো যেহেতু এদের কোনো ভর নেই, এদের কোনো ভর নেই, তাই এই স্প্রিংটি যদি এমজি ওজনে ঝুলে, তাহলে এটাও কত হবে, এমজি হবে। যেহেতু এর যদি ভর থাকতো, ভর যদি কারো বেশি থাকতো কোনো স্প্রিং এ, তাহলে কি হতো, সেটা ইফেক্ট পড়তো, কিন্তু এখানে তো ভর নেই, ভরহীন। ঠিক আছে, তাই এই স্প্রিংটি যতটা ঝুলবে, ঠিক আছে, এই স্প্রিংটি যতটা ঝুলবে, ঠিক সেই স্প্রিংটিও কতটা ঝুলবে, একই ঝুলবে। যদি সমান্তরাল সমবায়ে থাকতো, তাহলে কি হতো, সেক্ষেত্রে কেসটা আলাদা হতো, কিন্তু এটা কোন সমবায় আছে, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, একই হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলে যে নিচের দিকে যে ওজন, সেই ওজনের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি, যে দুই ক্ষেত্রে কি হবে, টানটা সমান হবে। এদিকে নিচের দিকে যে টান কাজ করছে আর এখানে যে টান কাজ করছে, সেটা কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, টানটা সমান হয়, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, সেটা আলাদা হয়। ঠিক আছে, দুই ক্ষেত্রেই সেম হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে অপশন আমার কোনটা হবে, দুটো স্প্রিং তুলায় কি হবে, এম কেজি পাঠ দেবে। ঠিক আছে, এরপর দেখো 37 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো 5000 কেজি ভরের একটি রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হলো। রকেটটি থেকে নির্গত গ্যাস এর বেগ 800 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার বেগটা দেওয়া আছে। আমি তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম, যদি আমরা সমীকরণে মাইনাস ইউজ করি, তাহলে আমরা যখন লিখবো তখনও কি করব, মাইনাস ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, যে আমাদের দেওয়া আছে ভি সমান কত, -800 মিটার/সেকেন্ড। যেহেতু আমি সমীকরণে মাইনাস ইউজ করব, তাই মাইনাসটি নিলাম। আর কি দেওয়া আছে, 500 কেজি ভরের, তাহলে ভর কত দেওয়া আছে, 500 কেজি, তাহলে এম সমান কত, 500। রকেটটি 20 মিটার/সেকেন্ড স্কোয়ার, ত্বরণ দেওয়া আছে কত, 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর কি দেওয়া আছে, বলা বলা আছে কি, প্রতি সেকেন্ডে রকেটটি থেকে কত পরিমাণ গ্যাস নির্গত হবে, মানে dm/dt আমাকে বের করতে বলা হয়েছে। এই যে মনে করো রকেটের ক্ষেত্রে কি হয়, যে নিচের দিকে জ্বালানি, dm/dt কি হারে গ্যাসটা, কি হারে ভরটা নির্গত হচ্ছে, সেই dm/dt টা নির্গত করতে বলা হয়, যে প্রতি সেকেন্ডে, লক্ষ্য করো, প্রতি সেকেন্ডে কত পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে, মানে পার সেকেন্ডে, ওই জন্য dm/dt। ঠিক আছে, তাহলে আমাকে dm/dt কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে, অতএব এম ডিভি বাই ডিটি
সমান কত হচ্ছে মাইনাস ভি ডিএম বাই ডিটি, ঠিক আছে, মাইনাস এমজি। ঠিক আছে, যেহেতু অভিকর্ষ বল এখানে থাকছে তাই কি হবে মাইনাস এমজি। যদি অভিকর্ষ বলকে উপেক্ষা করা হতো তাহলে আমরা কি করতাম, মাইনাস এমজিটা দিতাম না। আর আমি বলেছিলাম যে যেহেতু নিচের দিকে ভি দিয়ে ভিও বলতে পারি, আবার আমরা কি বলতে পারি ইউ বলতে পারি, তো আমরা ইউ দিয়েই করেছি সবকিছু। তাহলে ইউ ডিএম রিলেটিভ রিলেটিভ ভেলোসিটি যেটা ইউ, ইউ ডিএম বাই ডিটি, নিচের দিকে এমজি কাজ করছে তাই কত মাইনাস এমজি, নিচের দিকে তাহলে দুটি বল কাজ করছে, একটা ইউ ডিএম বাই ডিটি রকেটের ক্ষেত্রে, আর একটা কত এমজি, তোমাদের ক্লাসে প্রথমে আমি এটা বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বলতে পারি এখানে, যে এটাকে বলতে পারি এম এ ডিভি বাই ডিটি মানে কি এ, এখানে যে ডিভি বাই ডিটি মানে কি এ, এম এ প্লাস কত এমজি, ওইদিকে এমজিটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কত হচ্ছে মাইনাস ইউ ডিএম বাই ডিটি। ঠিক আছে, তাহলে ডিএম বাই ডিটি সমান কত হবে, এমটা কমন নিয়ে নিলাম উপরে, এ প্লাস জি, ঠিক আছে, বাই ইউ, এটা কত হচ্ছে মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে কত হবে ডিএম বাই ডিটি সমান হবে কত 5000, এর মান 5000, ও এখানে 500 লিখেছি, এটা কত হবে 5000 কেজি। ঠিক আছে, তাহলে এর মান কত হচ্ছে 5000, আর ভরের মান 5000, তারপর এ ত্বরণটা কত হচ্ছে 20, আর জি এর মানটা আমরা কত ধরলাম 10 ধরলাম। ঠিক আছে, তাহলে বাই কত হবে 800, কেন মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 5000 ইন্টু 30 বাই কত 8000, 800। ঠিক আছে, তাহলে 3টি শূন্য, 2টি শূন্য গেল। ঠিক আছে, তাহলে এখানে 2টি শূন্য গেল, তাহলে কত হচ্ছে 30 ইন্টু 50 বাই 8। ঠিক আছে, তাহলে 30 ইন্টু 50 ভাজিত 8, 187.5, তাহলে 187.5 কোনটা হচ্ছে আমার অপশন, এটা বি। ঠিক আছে, খুবই অঙ্কগুলি সহজ অঙ্ক, তোমরা একটু সূত্রগুলি যদি তোমরা জানো এই সূত্রগুলি, তাহলে তোমাদের অঙ্কগুলি করতে কি খুবই ইজি হবে, তাই আমি সূত্রগুলি প্রথমেই বলে দিয়েছি যে অঙ্কগুলি শুরু করার আগে। ঠিক আছে, তাহলে দেখো তারপরে কোয়েশ্চেন 38 নম্বর কি বলা হয়েছে, যে 600 কেজি ভরের একটি রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ঠিক আছে, যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 100 মিটার পার সেকেন্ড হয়, তবে রকেটটি ন্যূনতম কি হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। তাহলে 600 কেজি ভরের, তাহলে আমি কি বলতে পারি, যে ক্ষেত্রে এম সমান 600 কেজি। ঠিক আছে, ভি সমান 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে, যে কি হারে গ্যাসের দহন হলে খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে পারবে। তাহলে দেখো আমরা এটি জানি যে রকেট কিভাবে গ্যাসের দহন হলে, মানে নিচের দিকে যে দহনটা হয় সেই দহনটা কত ইউডিএম বাই ডিটি, যে বলের ঘাতটা সেটা কত হয় ইউডিএম বাই ডিটি। সব সূত্রগুলো বলেছিলাম আমি। ঠিক আছে, তাহলে দেখে নিবে তোমরা একবার সূত্রগুলি ভালো করে, ও সূত্রগুলি ঠিকঠাক বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে ইউডিএম বাই ডিটি। তোমরা যদি এখানে মাইনাসটি নাও, এখানে যদি তোমরা মাইনাসটি নাও, তাহলে এখানেও কি হবে মাইনাস হবে, জিনিসটা কি হচ্ছে একই হচ্ছে। ঠিক আছে, তাহলে এফ সমান কত হচ্ছে আমার 100, কি বের করতে বলা হয়েছে আমাকে, কি হারে গ্যাসের দহন হলে, মানে ডিএম বাই ডিটি বের করতে বলেছে আমাকে, তাহলে কত হবে আমার কাছে এফ বাই ইউ। ঠিক আছে, তাহলে এফ, এফ তো জানা নেই আমার, তো এফ মানে কি নিচের দিকে, এফ মানে হচ্ছে এমজি বাই কত হচ্ছে ইউ, এম বলতে কত 600 ইন্টু 9.8 বাই কত হচ্ছে ইউ বলতে 100। ঠিক আছে, শূন্য শূন্য কেটে গেল, 9.8 ইন্টু 6, ঠিক আছে, তাহলে 9.8 ইন্টু 6 না 58.8, তাহলে কাছাকাছি মানে আমার কোনটি আছে
কাছাকাছি মান আছে আমার 58 কেজি পার সেকেন্ড। যেহেতু কি এটা কি ডিএম বাই ডিটি, ডিএম এর একক কেজি আর সময়ের একক কি সেকেন্ড, তাহলে কেজি পার সেকেন্ড। ঠিক আছে, 38 নম্বর অঙ্ক হয়ে গেছে। ঠিক, তাহলে দেখো তারপরের কোশ্চেন 39 নম্বরে কি বলা হয়েছে, বলছে একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফটের মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। ঠিক আছে, তাহলে এই যে উচ্চতা, এই যে লিফটের মেঝে মানে এই যে মেঝে থেকে ছাদের উচ্চতা কত 3 মিটার। একটি ছাদ থেকে 10 গ্রাম ভরের একটি পেরেক খুলে পড়ে গেল। এই যে একটি পেরেক দেখা যাচ্ছে, ঠিক আছে, এই পেরেকটি খুলে পড়ে গেল কত, যার ভর কত 10 গ্রাম। পেরেকটি লিফটের মেঝেতে কত ঘাত উৎপন্ন করবে। ঘাত, ঘাত বলতে আমাদেরকে কি বের করতে হবে, ঘাত বলতে কি, ঘাত মানে হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে ভর ইন্টু বেগের পরিবর্তন, মানে বেগটা আমাকে ভর ইন্টু বেগ দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন প্রথম আমার হলো যে ভর ইন্টু বেগের পরিবর্তন। তো এখানে দেখো কি বলা হয়েছে যে 10 গ্রাম ভরের একটি পেরেক খুলে পড়ে গেল, মানে নিচের দিকে পড়ে গেল। লিফটটি নামছে কত এ ত্বরণ নিয়ে, মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। মনে করো একটি গাড়ি, গাড়ির উপর যদি কোনো ব্যক্তি থাকে, ঠিক আছে, আর সেক্ষেত্রে যদি গাড়িটি এ ত্বরণ নিয়ে যায়, তাহলে ব্যক্তির অপোজিট দিকে একটি অলিক বল ক্রিয়া করে, যেটিও কত হচ্ছে এম এ। ঠিক আছে, তাহলে ব্যক্তির অপোজিট দিকে একটি কি হয় বল ক্রিয়া হয়, যেটিকে আমরা অলিক বল বলি। সিস্টেম যেদিকে যায় অলিক বল তার বিপরীত দিকে যায়। তেমনি এই যখন কি হয় লিফটটি নিচের দিকে নামছে, তখন এই পেরেকের উপর অপোজিট দিকে একটি বল ক্রিয়া করছে, যে বলটিকে আমরা কি বলি অলিক বল, কত এম এ। যেহেতু এ ত্বরণ নিয়ে নিচে নামছে, তার অপোজিট দিকে একটি বল ক্রিয়া করছে কত এম এ। যেমন বললাম যে একটি গাড়ির উপর যদি কোনো মানুষ থাকে, তার উপর যদি এ ত্বরণ নিয়ে এদিকে এম এ বল নিয়ে প্রয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে অপোজিট দিকেও কত ক্রিয়া করছে একটি এম এ। ঠিক আছে, বাধা বল, দেখবে মানুষটি যদি কি হঠাৎ করে যদি গাড়ির উপর থাকে হঠাৎ করে চালায়, তাহলে নিচে এদিকে পড়ে যায়, কেন, কারণ একটা অলিক বল ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি যে নিচের দিকে কত কাজ করছে, নিচের দিকে কাজ করছে এমজি ব্রেকের উপর। ঠিক আছে, এবং অলিক বল কত কাজ করছে এম এ। ঠিক আছে, এবং নিচের দিকে নামছে কত ত্বরণ নিয়ে নামছে, এ ত্বরণ নিয়ে নামছে, এ ড্যাশ। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে নিচের দিকে নামছে এমজি, উপর দিকে অলিক বল কাজ করছে কত এম এ। ঠিক আছে, তারপর এটি এ ত্বরণ নিয়ে নামছে, এ ড্যাশ ত্বরণ নিয়ে। ঠিক আছে, তাই আমরা বললাম কত এম ভরের বস্তু এ ড্যাশ ত্বরণ নিয়ে নামছে, তাই কত এম এ ড্যাশ। মনে করো নিচের দিকে 10 কাজ করছে, উপরের দিকে 8 কাজ করছে, তাহলে 10 মাইনাস 8, যেটা বেঁচে থাকছে 2, সেই 2 বলটি কি করছে এই পেরেকটিকে এ ড্যাশ ত্বরণ নিয়ে নিচে নামাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে এ ড্যাশ সমান জি মাইনাস এ, এম কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে জি বলতে কত 10, এ বলতে কত 6, 4 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কত 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত ত্বরণ নিয়ে পেরেকটি নামছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণ জানি, কিন্তু আমাকে কি দরকার ভর ইন্টু বেগের পরিবর্তন। এই যে ভরবেগ, ভর বলতে কি ভর ইন্টু বেগ, কিন্তু আমি ত্বরণ জানি পেরেকটির। তাহলে আমি 3 মিটার কতটা উচ্চতা থেকে নামছে, তাহলে আমাকে বেগ বের করতে হবে কতটা উচ্চতা থেকে, 3 মিটার উচ্চতা থেকে। তাহলে আমরা বের করতে পারি কি, তাহলে আমরা বের করতে পারি 3 মিটার ত্বরণ নামলে, 3 মিটার নামলে, ঠিক আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার ইউ স্কোয়ার বলতে কত 0, এখান থেকে নামছে তো, তাই প্রাথমিক বেগ কত ছিল 0, তারপর বেগ নিয়ে নামছে, তাহলে 0 প্লাস 2a, এ বলতে কত ত্বরণ নিয়ে নামছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এস 3 মিটার, তাহলে 6 দুগুণে 12, ঠিক আছে, 3 বারাং 36, তাহলে ভি স্কোয়ার সমান কত আছে 36, তাহলে ভি সমান কত হবে 6 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা কত হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে ঘাত কত হবে, দেখো ঘাত কত হবে, ঘাত বের করতে গেলে আমরা কি করব, ঘাত বের করতে গেলে আমরা কি বলি বলের ঘাত, ঘাত সমান কি ভরবেগের পরিবর্তন, ভর ইন্টু বেগ। ঠিক আছে, তাহলে ভর বলতে কত বুঝি আমরা এখানে, ভর, ভর মানে এম ইন্টু ভি, ভর ইন্টু কত, এখানে বলা হয়েছে 10 গ্রাম মানে 10/1000, ঠিক আছে, ইন্টু বেগ,
বেগ বলতে কত, বেগের পরিবর্তন প্রথমে ছিল 0, দেখো প্রথমে ছিল কি 0, তারপরে হয়েছে কত 6 মিটার পার সেকেন্ড, তাহলে পরিবর্তন কত হয়েছে 6, তাহলে এখানে কত হবে 6, ঠিক আছে। তাহলে 60, তাহলে একটি 0 কেটে গেল, এখানে একটি 0 কেটে গেল, তাহলে কত হবে 6/100 মানে 0.06, ঠিক আছে, তাহলে 0.06 নিউটন, ঠিক আছে। এরপর দেখো 40 নম্বর কোয়েশ্চেন, কি বলা হয়েছে যে যদি কোনো অনুভূমিক দণ্ডের দুই প্রান্তে পরস্পর বিপরীতমুখী দুটি বল F1 এবং F2 ক্রিয়া করছে, মনে করে একটি দণ্ড আছে, যে দণ্ডটির একদিকে F1 ক্রিয়া হচ্ছে এবং একদিকে কি হচ্ছে F2 ক্রিয়া হচ্ছে, F2 বলটি বেশি মানে এদিকের বলটা কি বেশি, তাহলে এদিকে গতিশীল হবে, তবে দণ্ডটির মধ্যবিন্দু কত টান উৎপন্ন হবে। তাহলে দেখো দণ্ডটির মধ্যবিন্দুতে টান উৎপন্ন করতে গেলে আমাদেরকে প্রথমে কি দেখতে হবে, দেখো যে এই বলটি বেশি এবং এই বলটিও বেশি, তাহলে এই যে মিডিল পয়েন্টটায় কত টান উৎপন্ন হবে। তো মনে করো যে কোনো একদিকের কথা আমরা ভাবতে পারি, হয়তো এদিকের কথা বা এদিকের কথা, তো এদিকে হচ্ছে কত F1 বল, আর এই পয়েন্টে টান কত ক্রিয়া করছে, এদিকে কত টি টান ক্রিয়া করছে, ঠিক আছে। মনে করো এই পয়েন্টটি যদি মনে করো এর দিকে আমরা টানি, তাহলে এও তো এদিকে টানছে, তাই এদিকে কত টান কাজ করছে এই পয়েন্টটিতে, যেমন মনে করো সেই ব্লক প্রবলেমের মতো এদিকে একটি বল কাজ করছে, তাহলে এই বলও তো এইদিকে একটি বল দিচ্ছে, তো এও এর দিকে একটি বল দিচ্ছে, ঠিক আছে। তেমনি তাহলে আমাদের প্রথম কাজ কি হয়, যে টোটাল ত্বরণটা কত, ঠিক আছে। তাহলে আমরা আগে টোটাল ত্বরণটা বের করি, যে এদিকে কাজ করছে কত F2 এবং এদিকে কাজ করছে কত F1, তাহলে আমরা কি জানি F2 মাইনাস F1, ঠিক আছে, সমান কত ma, ঠিক আছে। m ভরের বস্তু, পুরোটি m ভর, তাহলে এর সমান কত হবে F2 মাইনাস F1 বাই কত বড় M। তাহলে আমরা টোটাল ত্বরণটি পেয়ে গেলাম, যে এতটা ত্বরণ নিয়ে টোটাল ত্বরণটি যাচ্ছে, আর টোটাল দণ্ডটি যাচ্ছে এতটা ত্বরণ নিয়ে, ত্বরণ নিয়ে। এখন আমাকে কি বলা হয়েছে, যে দণ্ডটির মধ্যবিন্দুতে কত টান উৎপন্ন করে, তাহলে মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা যদি বের করি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই যে এই পার্টটাকে আমরা নিয়ে নিলাম, তাহলে এই দিকটা কত কাজ করছে F1, আর এই দিকটা কত T, আর পুরোটির ভর যদি m হয়, তাহলে মিডিল মধ্যবিন্দু বলতে কি এদিকটা m/2, এদিকটা কত হচ্ছে m/2, তাহলে এক্ষেত্রে ত্বরণ কত হবে। তাহলে আবার কি বলতে পারি আমি, যে T মাইনাস F1, দেখো এদিকটাতে কত কাজ করছে টান, এদিকটাতে বেশি, তো তাহলে এদিকে টান T, এদিকে কত F1, তাহলে T মাইনাস F1, তাহলে এদিকে একটা ত্বরণ যাচ্ছে কত A, তাহলে T মাইনাস F1 সমান কত m/2 ভর ইন্টু ত্বরণ, ভর বলতে এখানে m/2, আর তাহলে কি বাইরে হয়ে যাবে আমার m/2 ইন্টু a বলতে কত F2 মাইনাস F1 বাই বড় M, ঠিক আছে। তাহলে বড় M কেটে গেল, তাহলে কত হবে F2 মাইনাস F1 বাই 2, T মাইনাস F1 সমান, তাহলে T সমান কত হবে, T সমান হয়ে যাবে F2 মাইনাস F1 বাই 2 প্লাস F1, তাহলে T সমান হয়ে যাবে F2 প্লাস F1 বাই 2, ঠিক আছে, হয়ে গেল। হুম, তাহলে টানার মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে তোমাদেরকে 10টি অঙ্ক করানো হয়েছে, এই 10টি অঙ্ক তোমরা ভালোভাবে করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, ঠিক আছে। এরপরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলি করিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলি করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।